আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে জমানুষিত ইজি প্লাস অ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এর পঞ্চম অধ্যায় ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিংয়ের সপ্তম ক্লাস। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের 1 নম্বর ফর্মেটের গাণিতিক প্রবলেম আমাদের বই থেকে প্রবলেম নাম্বার 10, 11 এবং 12 এই তিনটা সমাধান করব। চলুন প্রথমে আমরা 10 নম্বর প্রবলেমটি দেখে আসি। এটি গুরুত্বপূর্ণ একটি প্রবলেম। এই প্রবলেমটি দুইবার পরীক্ষায় এসেছিল। প্রশ্নটি বলা হচ্ছে, ফ্রম দ্য ফলোইং ব্যালেন্স অফ ঢাকা ডিপার্টমেন্টাল স্টোর প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31শে ডিসেম্বর 2020 অ্যান্ড ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট দ্যাট ডেট। দুইটা রিকোয়ারমেন্ট করতে হবে, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। রেয়ামিল দেওয়া আছে নিচেই, ডেবিট এবং ক্রেডিট দুই পাশের, এটা মেলানো নেই, তবে ডেবিট ক্রেডিট আলাদা করে দেওয়া নেই। সমন্বয় দেওয়া আছে কিছু, আমরা সমন্বয়টা আগে পড়ি, তারপরে রেওয়ামিলের ভিতরে যাব। সমন্বিত বলা হচ্ছে, প্রোভাইড 5% রিজার্ভ ফর ডাউটফুল ডেট। ব্যাড ডেট ধার্য করতে হবে নতুন করে 5% অ্যাকাউন্ট ডিসপ্লের উপরে। অ্যান্ড রাইট অফ 10% ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট উপরে অবস্থায় ধার্য করতে হবে 10%। প্রোভাইড ফর ওয়েজেস ডিউ 300 টাকা ক্লাব ডিপার্টমেন্ট অ্যান্ড 140 টাকা জেনারেল ডিপার্টমেন্ট। দুইটা ডিপার্টমেন্ট, তাহলে ওয়েজেস সিপারেটভাবে বকেয়া আছে, যে ক্লাব ডিপার্টমেন্টের জন্য 300 টাকা আর জেনারেল ডিপার্টমেন্টের জন্য 140 টাকা। তাহলে পূর্বের যে টাকা আছে রেওয়া মিলে ওয়েজেস, এই ওয়েজেসের টাকার সাথে এখানে আবার যোগ করতে হবে বকেয়া 300 এবং 140 দুইটা সেপারেটভাবে। নেক্সট সেন্টেন্স বলা আছে, স্যালারি 200 টাকা আর আউটস্ট্যান্ডিং। স্যালারি এক্সপেন্স আবার 200 টাকা বকেয়া আছে, এটা টোটালের সাথে যোগ করতে হবে স্যালারি খরচের সাথে। ক্লথ কস্টিং টাকা 100 ওয়াজ ইউজ বাই জেনারেল ডিপার্টমেন্ট। তো জেনারেল ডিপার্টমেন্ট ক্লথ ডিপার্টমেন্ট থেকে কাপড় নিয়েছে 100 টাকার, তাহলে ক্লথ ডিপার্টমেন্ট বিক্রি করেছে আর জেনারেল ডিপার্টমেন্ট ক্রয় করেছে। এই ক্রয়টা বিক্রির উদ্দেশ্যে ক্রয় করেনি, এই জন্য আমরা অপারেটিং খরচ হিসেবে 100 টাকা দেখাবো উত্তরপত্রে, আর এটা বিক্রি হিসেবে দেখাবো। ক্লিয়ার? ক্লথ ডিপার্টমেন্ট অকুপাইজ 70% অফ দ্য ফ্লোর স্পেস। টোটাল 100%-এর মধ্যে ক্লথ ডিপার্টমেন্টের দখলে আছে 70% আর জেনারেল ডিপার্টমেন্টের দখলে আছে 30%। তাহলে 7:3 অনুপাত করা যাবে এরিয়া। পরের সেন্টেন্স বলা আছে, দ্য প্রপোর্শন অফ দ্য এমপ্লয়ি বিটুইন দ্য ক্লথ ডিপার্টমেন্ট অ্যান্ড জেনারেল ডিপার্টমেন্ট 6:4। এখানে বলছে কর্মচারী আছে ক্লথ ডিপার্টমেন্টে বেশি, জেনারেল ডিপার্টমেন্টে কম। 6:4, 10 ভাগের 6 ভাগ আর 10 ভাগের 4 ভাগ। এটা আরও ছোটো করা যায়, 3 আর 2, 3:2 করা যাবে। পয়েন্ট বলছে, ইকুইপমেন্ট ফর ক্লথ ডিপার্টমেন্ট ফর 75% অফ দ্য টোটাল ভ্যালু অফ দ্য অফিস ইকুইপমেন্ট। টোটাল অফিস ইকুইপমেন্টের 75% ক্লথ ডিপার্টমেন্টের দখলে আছে আর জেনারেল ডিপার্টমেন্টের দখলে আছে মাত্র 25%। তাহলে আমরা 75 আর 25 অনুপাত করে ডিপ্রিসিয়েশনটা বন্টন করব। ক্লিয়ার? এখন আসুন আমরা সমন্বয় পড়লাম, উপরে রেওয়ামিলটা এবার দেখে আসি কোন আইটেম ব্যালেন্স শিটে যাবে আর কোন কোন আইটেম ইনকাম স্টেটমেন্টে যাবে। দেখুন, প্রথমে ক্যাপিটাল আছে 31,600, এটা ওনার সিকিউরিটি ফান্ড, ব্যালেন্স শিটে ওনার সিকিউরিটি দায় পাশে দেখাতে হবে। ড্রয়িং ক্যাপিটাল থেকে বাদ দিতে হবে, এটা ওনার সিকিউরিটি আইটেম। বিগিনিং ইনভেন্টরি ক্লথ ডিপার্টমেন্টের আছে 18,000 আর জেনারেল ডিপার্টমেন্টে আছে 7,000। এটা আমাদের ইনকাম স্টেটমেন্টে কস্ট অফ গুডস সেলের প্রথম আইটেম। পারচেস ইনভেন্টরির সাথে যোগ করতে, এরাও কস্ট অফ গুডস সেলের দ্বিতীয় আইটেম। পারচেস দুইটা আলাদা করে দেওয়া আছে, সেলস দুইটা ডিপার্টমেন্টে আলাদা দেওয়া আছে, এটা ইনকাম স্টেটমেন্টের প্রথম আইটেম, সেলস লিখতে হবে। এর ওয়েজেস এইটা দুইটা ডিপার্টমেন্টের আলাদা করে ভাগ করে দেওয়া আছে, ফ্রাইট দুইটা ডিপার্টমেন্টের বন্টন করে দেওয়া আছে, ক্লোজিং ইনভেন্টরি দুইটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তাহলে আমাদের এই অঙ্কে দুইটা ডিপার্টমেন্টে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল এটা ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্ট পেবেল ব্যালেন্স শিটে যাবে, এটা কারেন্ট লাইবিলিটি, আর ফার্নিচার এটা ফিক্সড অ্যাসেট, এটা আমাদের ব্যালেন্স শিটে ফিক্সড অ্যাসেটে দেখাতে হবে। নোট পেবেল কারেন্ট লাইবিলিটি, নোট রিসিভেবল কারেন্ট অ্যাসেট ব্যালেন্স শিটে যাবে। অফিস ইকুইপমেন্ট আছে 20,000 টাকা, এরপরে অবস্থায় ধরতে বলা হয়েছিল 10%। তো অফিস ইকুইপমেন্ট একটা স্থায়ী সম্পত্তি, এই ফার্নিচারের সাথে এই অফিস ইকুইপমেন্ট এক জায়গায় ব্যালেন্স শিটে ফিক্সড অ্যাসেটে দেখাতে হবে। স্যালারি বকেয়া ছিল কিছু, যোগ করে তারপরে বন্টন করতে হবে।
অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস বিজ্ঞাপন, এখানে এটা বন্টন করতে হবে দুইটা ডিপার্টমেন্টের ভিতরে। কমিশনও বন্টন করতে হবে, এসব ইনকাম স্টেটমেন্টে যাবে। তাহলে স্যালারি, অ্যাডভার্টাইজিং, কমিশন অ্যান্ড রেন্ট অ্যান্ড রেটস এগুলো সব ইনকাম স্টেটমেন্টে যাবে। ক্লিয়ার? ডিসকাউন্ট, এটা ইনকাম স্টেটমেন্টে অপারেটিং খরচ হিসেবে দেখাতে হয়। ব্যাংক ওভারড্রাফট, এটা আমাদের দায়, ব্যালেন্স শিটে লাইবিলিটি ফেসে যাবে। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, এটা আমাদের প্রিন্টিং স্টেশনারি খরচ বন্টন করতে হবে। ফুয়েল ওয়াটার্স, এটা বন্টন করতে হবে দুইটা ডিপার্টমেন্টের ভিতরে। ব্যাড ডেট এখানে আছে, আবার প্রভিশন ফর ব্যাড ডেট 5% ধার্য করতে বলা হয়েছে। তাহলে এটা আছে পূর্বের ব্যাড ডেট, আর এটা আছে নতুন সঞ্চিতি, নতুন ব্যাড ডেট। তো পুরাতন কোনো সঞ্চিতি নেই, এটা হচ্ছে অনাদায়ী ব্যাড ডেট, সরাসরি প্রভিশন লেখা নেই। জেনারেল এক্সপেন্সেস আমাদের ইনকাম স্টেটমেন্টে যাবে, আর ক্যাশ ইন হ্যান্ড এটা ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেট হিসেবে দেখাতে হবে। ক্লিয়ার? এখন আসুন এই সমস্ত আইটেমগুলো আমরা ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটে বসাবো। চলুন উত্তরপত্রে চলে যাই। উত্তরপত্রের প্রথমে আমরা একটা ওয়ার্কিং করে নিয়েছি। ওয়ার্কিংগুলো কোন অনুপাতে কী কী বন্টন হবে দেখুন। স্যালারি নাম্বার অফ এমপ্লয় অনুযায়ী বন্টন হবে। তো নাম্বার অফ এমপ্লয় 6:4 দেওয়া ছিল, এটাকে ছোটো করে 3:2 করা হবে। আচ্ছা, রেন্ট অ্যান্ড রেটস ফ্লোর স্পেস অনুযায়ী, তো ফ্লোর স্পেস 70-30 বলা হয়েছিল, তো এটা আমরা 70-30 মানে 7:3 করে নিতে পারবো। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস, কমিশন এক্সপেন্সেস, ডিসকাউন্ট এক্সপেন্সেস, প্রিন্টিং স্টেশনের এক্সপেন্স, ব্যাড ডেট এক্সপেন্স, জেনারেল এক্সপেন্সেস এবং রিজার্ভ ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট, এই আইটেমগুলো সব সেল অনুপাতে বন্টন হবে। এখন সেল যা দেওয়া ছিল আমাদের, এখানে আমরা দেখতে পারি সেলের পরিমাণ এখানে 60,000 আর 20,000, তো আমরা এটা ছোটো করে নিছি 6:2, তার মানে আরও ছোটো করে নিছি 3:1। ক্লিয়ার? তাহলে এই আইটেমগুলো সেলস অনুপাতে বন্টন হবে, ওয়ার্কিংটা আমরা লিখে দিয়েছি। ফুয়েল, ওয়াটার্স, ডিপ্রিসিয়েশন এবং প্ল্যান্ট ইকুইপমেন্ট, এগুলো সব ভ্যালু অফ প্ল্যান্ট অনুপাতে বন্টন হবে। ভ্যালু অফ প্ল্যান্ট আমাদের ইনফরমেশন দিয়েছে যে 75% ক্লথ ডিপার্টমেন্টে আর 25% জেনারেল ডিপার্টমেন্টে, তাহলে 75:25। তো এটাকে আরও ছোটো করে 3:1 করা যাবে। ক্লিয়ার? আইটেমগুলো বন্টন করার রেশিও আমরা সব আলোচনা করলাম। এবার চলুন আমরা উত্তরপত্রে চলে যাই। ইনকাম স্টেটমেন্টের জন্য প্রথমে আমরা লিখলাম ঢাকা ডিপার্টমেন্টাল স্টোর ডিপার্টমেন্ট ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 21শে ডিসেম্বর 2020 সাল। পার্টিকুলার্স, বেসিস অফ অ্যালোকেশন। এবার ডিপার্টমেন্ট, ক্লথ ডিপার্টমেন্ট আর জেনারেল ডিপার্টমেন্ট দুইটা করে কলাম দিলাম, আর টোটালের ঘরে দুইটা কলাম দেওয়া হলো। প্রথমে সেলস লেখা হয়েছে, সেলস 60,000 আর 20,000 মিলে 80,000 টাকা। এখন ট্রান্সফার টু ক্লথ ডিপার্টমেন্ট, জেনারেল ডিপার্টমেন্ট ক্লথ কিনেছে 100 টাকার, তাহলে এটা ক্লথ ডিপার্টমেন্ট বিক্রি করেছে 100 টাকার, এই জন্য বিক্রয় যোগ করলাম। আর আমরা এই আইটেমটাই ক্লথ ডিপার্টমেন্টের জেনারেল ডিপার্টমেন্টের অপারেটিং খরচে দেখাবো, কারণ এটা তো বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করেনি, জেনারেল ডিপার্টমেন্ট কিন্তু ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করেছে। এই জন্য এটা আমরা একবার লাস্টে অপারেটিং হিসেবে দেখাইছি, কস্ট অফ ক্লথ ট্রান্সফার, এই যে ক্রয় হিসেবে এখানে খরচ হিসেবে দেখাইছি, এটা অপারেটিং খরচ। ক্লিয়ার? যদি বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করতো জেনারেল ডিপার্টমেন্ট, তাহলে কিন্তু এই পার্সেসের ঘরে চলে যেত, কস্ট অফ গুডস সেলের ভিতরে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এবার আসুন কস্ট অফ গুডস সেলের আইটেম, প্রথমে ওপেনিং ইনভেন্টরি, অ্যালোকেশন অ্যাকচুয়ালি দেওয়া ছিল এগুলো। পার্সেস দুইটা ডিপার্টমেন্টেই দেওয়া ছিল, দুইটা ডিপার্টমেন্টে 40 আর 17 মিলে 57,000। ফুয়েল, ওয়াটার্স এগুলো বন্টন করা ছিল। এরপরে ওয়েজেসটাও বন্টন করা ছিল, আর ফ্রাইড এটা বন্টন করা ছিল। মোট হয়েছে 630 টাকা। সব মিলাই এই যে কস্ট অফ গুডস সেল আইটেম এগুলো যোগ করে নিলাম, নিয়ে ক্লোজিং ইনভেন্টরি দুইটা ডিপার্টমেন্টে আলাদা করে দেওয়া ছিল। ব্যাস, ক্লোজিং ইনভেন্টরি কী হয়, টোটাল থেকে বিয়োগ করতে হয়, বিয়োগ করার পরে যেটা হয় এটা কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড 60,100 থেকে সেল হচ্ছে 60,100, এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড 48,400 বাদ দিলাম, তাহলে গ্রোস প্রফিট পেয়ে গেলাম। তো এখন গ্রোস প্রফিট তিনটা ডিপার্টমেন্টে দেখুন 11,000, দুইটা ডিপার্টমেন্টে 11,700, আর এই যে 230, আর এখানে মোট হলে 11,930। ক্লিয়ার? এখন গ্রোস প্রফিট পর্যন্ত আমাদের শেষ। সেক্ষেত্রে দেখুন এরপরে আসুন অপারেটিং খরচ লিখবো আমরা। অপারেটিং খরচের মধ্যে সেলিং আছে, সেলিং এক্সপেন্সেসে প্রথমে অ্যাডভার্টাইজিং 480 টাকা দেওয়া আছে, এটা বন্টন করতে হবে। অ্যাডভার্টাইজিং বন্টন করার জন্য আমরা এখানে লিখে দিয়েছিলাম যে অ্যাডভার্টাইজমেন্ট বন্টন করতে হবে সেলস অনুপাতে, বিজ্ঞাপন। তো এই আইটেমগুলো সব সেলস অনুপাতে হবে, সেলস অনুপাতটা ছিল 30:2। ক্লিয়ার? কমিশন সেলস অনুপাতে বন্টন হবে, 160 টাকা বন্টন হয়েছে। ডিসকাউন্ট অ্যালাউ, এটা আমাদের সেলস অনুপাতে বন্টন হয়েছে। এরপরে ব্যাড ডেট, এটাও আমাদের সেলস অনুপাতে বন্টন হয়েছে। প্রভিশন ফর ব্যাড ডেট সেলস অনুপাতে বন্টন হয়েছে। এবার আসুন এই ব্যাড ডেটটা আমাদের রেওয়া মিলে দেওয়া ছিল, এই প্রশ্নে এখানে ব্যাড ডেট ছিল 264, আর প্রভিশন ফর ব্যাড ডেট নতুন করে দেনাদারের উপরে 5% ধার্য করে আমাদের বের হয়েছে কত টাকা,
480 টাকা। এটা বন্টন হয়েছে 3:1 অনুপাতে। ক্লিয়ার? অ্যাডমিন এক্সপেন্স এগুলো ছিল, যেমন স্যালারি ছিল, রেন্ট, প্রিন্টিং, জেনারেল এক্সপেন্সেস। হ্যাঁ, এটা আমাদের বন্টন করতে হবে। দেখুন, প্রথমে স্যালারি বন্টন করার জন্য স্যালারি কিন্তু ডিউ সহ, এটা সমন্বয়তে ডিউ ছিল, সেটা সহ আমরা যোগ করে নিয়েছি, এই 26 হয়েছে। তাতে আমাদের বন্টন করতে হবে 3:2 অনুপাতে। এখন স্যালারি বন্টন করার জন্য আমাদের এখানে ওয়ার্কিং আমরা লিখে দিয়েছিলাম যে স্যালারি হবে নাম্বার অফ এমপ্লয় অনুযায়ী 3:2 অনুপাতে। ক্লিয়ার? রেন্ট অ্যান্ড ট্যাক্স বন্টন হবে 7:3 অনুপাতে। বুঝতে পারছেন আশা করি। তো এখনই আপনারা লিখে ফেলুন সব। আচ্ছা, এরপরে আসুন, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 3:1 অনুপাতে বন্টন হবে, আর জেনারেল এক্সপেন্সেস 3:1 অনুপাতে বন্টন হবে। এটা প্রিন্টিং আর জেনারেল এইগুলো আমরা এখানে লিখে দিয়েছিলাম, এই যে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, জেনারেল এক্সপেন্সেস, এগুলো সব 3:1 অনুপাতে বন্টন হবে। ক্লিয়ার? তো আমরা সবগুলো মিলে এখন অপারেটিং খরচ পেয়ে গেলাম। আরেকটা ছিল কোলার, যেটা সরাসরি আর কি ক্রয় করেছিল কোলার ডিপার্টমেন্টের থেকে, জেনারেল ডিপার্টমেন্ট ক্রয় করেছিল। এখন সব মিলে আমরা অপারেটিং খরচ পেয়েছি এখানে 6,160 টাকা, 134 টাকা। আর বি ডিপার্টমেন্টে এখানে পেয়েছি আমরা জেনারেল ডিপার্টমেন্টে 2750 টাকা। আর টোটাল মিলে আমরা যা পেয়েছি এখানে 8,884 টাকা। এখন আমরা এটা মাইনাস করি, যে 11,700 থেকে 6,134 মাইনাস করলে 5,566 টাকা, এটা হচ্ছে প্রফিট। দ্বিতীয়টা আমাদের আগে 230 টাকা গ্রোস প্রফিট ছিল, সেখান থেকে বাদ গেল 2750, তাই লস হয়ে গেছে 2520 টাকা। আর এটা যোগ বিয়োগ করে আমাদের টোটাল লাভ হয়েছে কত? 3,046 টাকা, এটা আমাদের টোটাল লাভ। ক্লিয়ার? এখানে কোনো নন অপারেটিং আইটেম ছিল না, যার কারণে এখানে নন অপারেটিং আইটেম আসে নাই। যদি আসতো তাহলে থাকলে আমরা এই টোটালের ঘরে বসাতাম সেটা। নন অপারেটিং এক্সপেন্স অথবা নন অপারেটিং ইনকাম সবই টোটালের ঘরে দেখাতে হয়। এটা অবশ্যই আমরা এর আগের প্রবলেমে এগুলো সমাধান শিখেছি। তো আসুন, আশা করি আপনারা ইনকাম স্টেটমেন্টটা বুঝতে পারছেন। এখন আপনার খাতা বের করে অঙ্কটা করে কমপ্লিট করে ফেলুন। তারপরে এবার আসুন ব্যালেন্স শিট করাই। ব্যালেন্স শিটে অ্যাসেট পাশে কারেন্ট অ্যাসেট প্রথমে দেখা দেয়। তো ক্যাশ ইন হ্যান্ড, ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি দুটো মিলে, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রভিশন ফর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে কিন্তু প্রভিশন ফর ব্যাড ডেট নতুন সংস্কৃতি বাদ দিতে হবে। এরপরে আসুন নোট রিসিভেবল। এই ছিল আমাদের কারেন্ট অ্যাসেট। আর ফার্নিচারের রিকোয়ারমেন্ট, এই দুইটা ছিল ফিক্সড অ্যাসেট। এই যে অবস্থায় এটা অ্যাকুমুলেট হিসেবে নিচে দেখেছি, তবে এখানে আমরা অ্যাকুমুলেট নিচে না দেখা এখানে বাদ দিতে পারি, যে ইকুইপমেন্ট মাইনাস ডিপ্রিসিয়েশন 10%, 2,000 টাকা। ক্লিয়ার? তো যাই হোক, আমরা এখানে টোটাল অ্যাসেট পেয়ে গেলাম 55,420 টাকা। আর লাইবিলিটি পাশে আমরা আসি, প্রথমে কারেন্ট লাইবিলিটি লিখলাম, অ্যাকাউন্ট পেবেল, নোট পেবেল আর ব্যাংক ওভারড্রাফট। এবার ওএসএস ডিউ ছিল, স্যালারি ডিউ ছিল, যেগুলো সমন্বয়তে ছিল, ওই ডিউগুলো আমরা এখানে নিয়ে চলে আসলাম। এরপরে আসুন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন নামে যে 2,000 টাকা, এটা আমরা বলছিলাম যে এই অ্যাসেট থেকে বাদ দেওয়া যায়, তো আমরা এখানে দেখেছি। আচ্ছা, একই কথা, ওনার সিকিউরিটি ক্যাপিটালের সাথে ড্রয়িং মাইনাস করব, তার আগে এই বছরে আমাদের যে লাভটা হয়েছে সেটা যোগ করে নিলাম, নিয়ে ড্রয়িংটা মাইনাস করলাম। মাইনাস করার পরে 33,130 টাকা। টোটাল লাইবিলিটি দেখলাম 55,420 টাকা, যা অ্যাসেটের সাথে মিলে গেছে 55,420 টাকা। ক্লিয়ার? যদি আপনারা অ্যাকুমুলেটিভ ডিপ্রিসিয়েশন অ্যাসেট থেকে মাইনাস করেন তাহলে এখানে কত? 2,000 কমে যাবে, তখন 53,420, এখানে হবে 53,420, অ্যান্সার মিলে যাবে। সেক্ষেত্রে দেখুন, তাহলে আমরা 10 নম্বর অঙ্কটা খুব সুন্দরভাবে শিখলাম। এখন আপনাদের কাজ হলো এই মুহূর্তে ভিডিওটা পজ করে আপনার 10 নম্বর অঙ্কটাকে কমপ্লিট করে ফেলুন আমাদের বই থেকে, তারপরে এবার 11 নম্বরটা শুনবেন। তো আসুন 11 নম্বরটা আমরা দেখে আসি। 11 নম্বর অঙ্ক অনেক সহজ এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 2010 সালে এসেছিল। অনন্য ভ্যারাইটি স্টোর হ্যাজ 3 ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টগুলোর নাম হচ্ছে বুকস, স্টেশনারি অ্যান্ড কসমেটিক্স। দ্য নর্মাল রেট গ্রোস মার্জিন ফর দিস দ্য 3 ডিপার্টমেন্ট আর 40%, 40%, 30% অ্যান্ড 20% রেসপেক্টিভলি। তার মানে বুকস তারা আয় করে লাভ করে 40%, স্টেশনারি 30% আর কসমেটিক 20% লাভ করে থাকে। ওয়ান টার্ম অফ ওভার বিফোর চার্জ দ্য ডাইরেক্ট এক্সপেন্সেস, ডাইরেক্ট এক্সপেন্স চার্জ করার পূর্বের আর কি। The indirect expenses are allocated in proportion to departmental turnover. দেখুন, বলছে ইনডাইরেক্ট এক্সপেন্সেসগুলো বন্টন করতে হবে। ডিপার্টমেন্টাল টার্নওভার বলতে এটা সেলকে বোঝানো হয়েছে। ডিপার্টমেন্টাল সেল অনুযায়ী অনুপাত আকারে যার বেশি বিক্রয় তার ইনডাইরেক্ট খরচ বেশি, এভাবে। আর যার কম বিক্রয় তার ইনডাইরেক্ট খরচ কম, এভাবে অনুপাত অনুযায়ী বন্টন হবে। ফলোয়িং অ্যাকাউন্টস টাইটেল আর অ্যাভেলেবেল, এখানে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে। দেখুন, অ্যাকাউন্ট টাইটেলের ভিতরে বলছে ইনভেন্টরি ওপেনিং, বুকস 60,000, স্টেশনারি 70,000, কসমেটিক 30,000। আচ্ছা, পার্সেস 3টা ডিপার্টমেন্টের জন্য পার্সেস দেওয়া আছে, সেল দেওয়া আছে এবং ডাইরেক্ট এক্সপেন্স দেওয়া আছে। ক্লিয়ার?
এখন আসুন এই আইটেমগুলো দিয়ে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব, তখন আমাদের এগুলো লাগবে। তাছাড়া এখানে একটা জিনিস খেয়াল করলাম যে ক্লোজিং ইনভেন্টরি দেওয়া নেই, ওপেনিং ইনভেন্টরি আছে, পার্সেস আছে, সেল আছে, ডাইরেক্ট এক্সপেন্স আছে। আবার নিচে বসে দ্য টোটাল ইনডাইরেক্ট এক্সপেন্সেস ফর দ্য পিরিয়ড ইন্ডেড 30 জুন 1999 সাল ইনক্লুডিং দোজ দ্য রিলেটিং টু আদার ডিপার্টমেন্টালস ওয়ার 42,000 অন দ্য টোটাল টার্ন ওভার অফ 8,40,000। একটা জিনিস খেয়াল করুন, এখানে এই ডিপার্টমেন্টাল স্টোরে কিন্তু শুধুমাত্র 3টে ডিপার্টমেন্ট তা না, আরও ডিপার্টমেন্ট আছে, অন্যান্য ডিপার্টমেন্টের নাম এখানে দেওয়া হয়নি। আমাদের যদি অনেকগুলো ডিপার্টমেন্টের নাম দেয় তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না, কারণ বেশি দিলে এখানে আমাদের ছকে ধরবে না। এই জন্য এই অঙ্কটাই মানে এই কোম্পানিতে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে আমাদেরকে শো করা হয়েছে মাত্র 3টা। তো এখানে সেই কথাটা বলা হচ্ছে যে আদার ডিপার্টমেন্ট ওয়ার, অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সব মিলাই কিন্তু আমাদের ইনডাইরেক্ট খরচ হয়েছিল 42,000, যেখানে টোটাল ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রি হয়েছিল সব ডিপার্টমেন্ট মিলে 8,40,000। এখন ঘটনা 8,40,000 বিক্রি করতে যাই যদি 42,000 টাকা ব্যয় হয়, তাহলে আমাদের এখানে সেল আছে 3টে ডিপার্টমেন্টে 1,20,000 আর 1,00,000, 2,20,000 আর 60, 2,80,000। 2,80,000-এর জন্য আংশিক খরচ হবে ইনডাইরেক্ট খরচ, এখানে অনুপাত আকারে একটা ওয়ার্কিং করে বের করে নিতে হবে। অবশ্যই আমরা এখনই এইটা ওয়ার্কিংটা একটু করে দেখা দিতে পারি। দেখুন আমি এই ওয়ার্কিংটা এখানে দেখাইছি যে 42,000 টাকা ব্যয় হয়েছে 8,40,000-এর জন্য, তাহলে 2,80,000-এর জন্য আংশিক ব্যয় কত? 14,000 টাকা। এই 14,000 টাকা 3টে ডিপার্টমেন্টের ভিতরে সেলস অনুপাতে বন্টন করে দিতে হবে, সেটা আমরা এখানে বন্টন করেছি। সব মিলায় 1,20,000, এখানে আসছে 6,000, 5,000 আর 3,000। ক্লিয়ার? কীভাবে ভাগ করেছি দেখেন, 14,000 ভাগ 2,80,000, 2,80,000-এর জন্য যদি 14,000 টাকা ব্যয় হয়, তাহলে প্রথম ডিপার্টমেন্টে বুকস ডিপার্টমেন্টে 1,20,000 টাকা বিক্রি করে সেখানে ব্যয় হয়েছে 6,000, 1,00,000 টাকা বিক্রি করে সেখানে ব্যয় হয়েছে 5,000, আর 60,000 টাকা বিক্রি করে সেখানে ব্যয় হয়েছে 3,000। ক্লিয়ার? ইনডাইরেক্ট এক্সপেন্সেসটা বন্টন দেখালাম, আবারও দেখাবো। আমরা আবার একটু বাকি প্রশ্নটা পড়ে নিই আগে। প্রিপেয়ার এ স্টেটমেন্ট টু শো দ্য অ্যাপ্রক্সিমেট নেট ইনকাম। এখন নেট ইনকাম ইস ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইনকাম স্টেটমেন্ট করে নেট ইনকাম দেখাতে হবে। মেকিং দ্য ইনভেন্টরি এ রিজার্ভ অফ, ইনভেন্টরির ভিতরে রিজার্ভ রাখতে হবে, লোড দিতে হবে 10% ফর ইচ ডিপার্টমেন্ট অন দ্য এস্টিমেটেড ভ্যালু অফ দ্য ইনভেন্টরি 30/6/1999 সাল। তার মানে এটা ক্লোজিং স্টক। ক্লোজিং স্টকের ভিতরে রিজার্ভ রাখতে হবে 10%। ক্লোজিং স্টকের মূল্য যা হবে তার সাথে আরও রিজার্ভ যোগ করে তারপরে আমাদের যোগ করে দেখাই দিতে হবে। ক্লিয়ার? এখন শুধু একটা স্টেটমেন্ট বলেছে এই অঙ্কে, বলেছে যে নিট ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে শুধু। তো আসুন আমরা ইনভেন্টরি ওপেনিং কোথায় যাই, ইনকাম স্টেটমেন্টের কস্ট অফ গুডস সেলের প্রথম আইটেম, পারচেস কস্ট অফ গুডস সেলের আইটেম দ্বিতীয় আইটেম। আর সেখানে আমাদের ক্লোজিং ইনভেন্টরি বাদ দিতে হবে, কিন্তু ক্লোজিং ইনভেন্টরি নাই, এটা আমাদের বের করে নিতে হবে। আচ্ছা, সেল ইনকাম স্টেটমেন্ট প্রথম আইটেম, আর ডাইরেক্ট এক্সপেন্স তো অপারেটিং খরচ হিসেবে দেখাতে হবে। এখন ঘটনা, ক্লোজিং স্টক বের করার জন্য আমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে যে সেলসের মধ্যে 40%, 30%, 20% করে গ্রোস প্রফিট থাকে। তো আমরা জানি সেল থেকে গ্রোস প্রফিট বাদ দিলেই কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যায়। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বের করার জন্য আমাদেরকে এখন এই সূত্র, এই ইনফরমেশনটা সাহায্য নিতে হবে। চলুন আমরা ওয়ার্কিংগুলো আগে করে আসি। প্রথমে ক্যালকুলেশন অফ কস্ট অফ গুডস সোল্ড, এর জন্য আমরা লিখলাম সেল 3টে ডিপার্টমেন্টে 1,20,000, 1,00,000 এবং 60,000। এর মধ্যে লেস গ্রোস প্রফিট, গ্রোস প্রফিট আমরা বাদ দিয়ে দিলাম। কী হবে? 1,20,000-এর উপরে 40%, 1,00,000-এর উপরে 30%, আর লাস্ট কসমেটিকের জন্য 20%, 60,000-এর উপরে বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটাই হলো কস্ট অফ গুডস সোল্ড। আর কস্ট অফ গুডস সোল্ড পাওয়া গেল, কিন্তু ক্লোজিং ইনভেন্টরি কই? এবার আমরা ক্লোজিং ইনভেন্টরি বের করবো। 2 নম্বর ওয়ার্কিং, প্রথমে লিখলাম ওপেনিং স্টক যোগ পারচেস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। এই মাইনাস কস্ট অফ গুডস সোল্ড দিলে কিন্তু ক্লোজিং স্টক পাওয়া যাবে। আর আমরা আগে লিখতাম কি, ওপেনিং যোগ পারচেস মাইনাস ক্লোজিং স্টক। মাইনাস যখন ক্লোজিং স্টক করতাম কস্ট অফ গুডস সোল্ড বের হতো, আর এখন কস্ট অফ গুডস সোল্ড আছে, কস্ট অফ গুডস সোল্ড ম্যানেজ করলাম, ক্লোজিং স্টক বেরিয়ে গেল, বাস ওকে, খুব সহজে আমরা ক্লোজিং স্টক পেয়ে গেলাম। এখন এই ক্লোজিং স্টকের সাথে বলছে 10% করে রিজার্ভ রাখতে হবে। তো আমরা অঙ্কের ভিতরে সেটা ব্যবহার দেখাবো। অবশ্যই আমি এখানে একটু দেখাইছিলাম 5 নম্বর ওয়ার্কিং দিয়ে। দেখুন কস্ট অফ গুডস সোল্ড প্রথমে তো ক্লোজিং স্টক 58,000, তার 10% কত? 5,800, আর 60,000-এর 10% 6,000, 29,000 10% 2,900। এটা আছে আমাদের ইনভেন্টরি রিজার্ভ হিসেবে দেখাবো। ক্লিয়ার? আর ইনডাইরেক্টটা তো আমরা কিছুক্ষণ আগেই বন্টন করা দেখলাম, আর এগুলো তো আমরা সব কমপ্লিট করলাম। তাহলে 5টা ওয়ার্কিং কিন্তু আমাদের হয়ে গেল।
1 নম্বর ওয়ার্কিংয়ে কস্ট অফ গুডস সোল্ড বের করেছি, 2 নম্বর ওয়ার্কিংয়ে ক্লোজিং স্টক বের করেছি, 3 নম্বর ওয়ার্কিংয়ে ইনডাইরেক্ট এক্সপেন্স বের করেছি অনলি 3টে ডিপার্টমেন্টের জন্য কত, অল ডিপার্টমেন্টের জন্য 42,000, 3টে ডিপার্টমেন্টের জন্য অনলি 14,000। এই 14,000 আবার ডিপার্টমেন্টাল ইনডাইরেক্ট সব ভাগ করে দিছি, বিক্রয় অনুপাতে সব ভাগ করে 6,000, 5,000, 3,000 বের করেছি। 4 নম্বর গেল। 5 নম্বরের রিজার্ভ বলেছিল যে লাস্ট আমাদের 10% রিজার্ভ রাখতে হবে এই যে ক্লোজিং ইনভেন্টরির ভিতরে, সেটা আমরা দেখালাম। এবার ইনকাম স্টেটমেন্টে চলে আসি। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা ইনকাম স্টেটমেন্ট করি। প্রথমে সেল লিখলাম, সেল একটা 1,20,000 আর একজন 1 লক্ষ, তাহলে মোট আরেকটা হচ্ছে 60,000, মোট তিনটা হলো 2,80,000। এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেবো। কস্ট অফ গুডস সোল্ড কিন্তু আমরা ওয়ার্কিং করে বের করেছি, তারপরেও আবার দেখাচ্ছি। আপনারা এটা নাও দেখাতে পারেন, ওই ওয়ার্কিং হিসেবে সরাসরি দেখানো যায়। তো আমি দেখালাম ওপেনিং স্টক যোগ পারচেস মাইনাস ক্লোজিং স্টক, বাস কস্ট অফ গুডস সোল্ড 72,000 টাকা হয়েছে, এখানে 70,000 টাকা হয়েছে, বাস। এবার আসুন, গ্রোস প্রফিট থেকে সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট হয়। গ্রোস প্রফিট প্রথমটা হয়েছে 48,000 টাকা, দ্বিতীয়টা হয়েছে 30,000 টাকা, টোটাল মিলে 12,000। ও না, টোটাল না, এটা হচ্ছে আমাদের লাস্টেটা হয়েছে তিনটা, তো 12,000 টাকা। এই টোটালে ঘর তো করা হয়নি। অপারেটিং খরচের মধ্যে আমাদের অল্প কয়টা খরচ আছে মাত্র। ডাইরেক্ট এক্সপেন্স আছে, ওইটা তো অ্যালোকেটেড অ্যাকচুয়ালি দেওয়াই আছে, ওটা বসাই দিলাম। ইনডাইরেক্ট খরচটা আমরা এইটা অ্যালোকেশন করে নিয়েছিলাম ওয়ার্কিং নাম্বার 4, দেখুন 4 নম্বর ওয়ার্কিংয়ে এই যে 14,000 টাকা টোটাল 2,80,000 দিয়ে ভাগ করে 1,20,000 দিয়ে গুণ করলে 6,000, 5,000 আর 3,000। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছেন ইনডাইরেক্ট খরচটা 6,000, 5,000 আর 3,000, এই তিনটা খরচ আমরা ওয়ার্কিং থেকে নিয়ে আসলাম। এবার আসুন স্টক রিজার্ভ। ওই যে রিজার্ভ বলা হয়েছে যে ক্লোজিং স্টকের মধ্যে রিজার্ভ রাখতে হবে 5%, তাহলে এটা অপারেটিং খরচ হিসেবে দেখা দিতে হবে, নাহলে তো ইনকাম কমানো যাবে না, তাই না? তো আমরা স্টক রিজার্ভটা 5 নম্বর ওয়ার্কিং থেকে নিয়ে আসলাম, এই যে 5 নম্বর ওয়ার্কিং। ওকে, এই 58,000 যে ক্লোজিং স্টক তার মধ্যে 10% রিজার্ভ আছে, 60,000-এর মধ্যে 10% রিজার্ভ আছে, 29,000-এর মধ্যে 10% রিজার্ভ আছে। তো রিজার্ভগুলো সবই মাইনাস করে দিলাম। এখন আসুন, এই টোটাল মিলে অপারেটিং খরচ কত হলো? 32,000। আর এই তিনটা মিলে কত হলো? 25,500। এই লাস্টের তিনটা মিলে কত হলো? 13,000। এখন আসুন, গ্রোস প্রফিট থেকে অপারেটিং খরচ বাদ দিয়ে লাস্টে আমাদের লস হয়েছে 1,000 টাকা, দ্বিতীয়টা আমাদের লাভ হয়েছে 4,500, আর প্রথমটায় লাভ হয়েছে 16,000। সব মিলাই আমাদের দুইটাই লাভ হয়েছে আর একটাই লস হয়েছে। দেখ, তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা হবে নেট ইনকাম দেখাতে বলেছিল, আমরা দেখিয়েছি। এটা নেট প্রফিট হয়েছে দুইটা, একটা লস হয়েছে। তাহলে এখানে আমরা একটা অবলিক দিয়ে লস দিতে পারি। লসটা অবশ্য ব্র্যাকেট দিয়ে দেওয়া যায়, তো ব্র্যাকেটের মধ্যে আছে। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। তাহলে এটা কয় নম্বর গেল অঙ্ক? 11 নম্বর অঙ্কটা। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। এবার আসুন আরেকটা অঙ্ক দেখে 12 নম্বরটা। 12 নম্বর আর 11 নম্বর পরপর দুইটা আসছে, এটা 3বার আসছে পরীক্ষায়। এটা 5 সাল, 6 সাল, 2000 সাল। দেখুন অঙ্ক কিন্তু সেম, শুধুমাত্র ফিগারটা একটু চেঞ্জ ছিল। তো আমি একটু ভালো করে পড়াই দিই। বলছে দ্য নর্মাল রেট অফ দ্য গ্রোস প্রফিট ফর দ্য 3 ডিপার্টমেন্ট, নেমলি তাদের নাম হলো কসমেটিক্স, হুঁশিয়ারি অ্যান্ড প্রভিশনারি অফ এমএস বিপণী বিতান কোম্পানি আর 40% প্রথম ডিপার্টমেন্ট অর্থাৎ কসমেটিকের লাভ হচ্ছে 40%, 30% আছে হুঁশিয়ারি এবং 20% আছে প্রভিশনারি রেসপেক্টিভলি পর্যায়ক্রমে। অন টার্ন ওভার দ্য বিফোর চার্জ দ্য ডাইরেক্ট এক্সপেন্স বাদ দেওয়ার পূর্বেই তাতে সেলসের উপরে এই লাভগুলো হয়েছে। গত এর আগের অঙ্কটা কিন্তু 11 নম্বর অঙ্কে সেম এই কথাই ছিল। দ্য ইনডাইরেক্ট এক্সপেন্সেস আর চার্জ ইন প্রপোর্শন অফ ডিপার্টমেন্টাল টার্ন ওভার। ইনডাইরেক্টগুলো সব ডিপার্টমেন্টাল বিক্রয় অনুপাতে বন্টন করে দেখাতে হবে। দ্য ফলোয়িং পার্টিকুলার্স আর অ্যাভেলেবেল। এখানে দেওয়া হয়েছে কসমেটিক্স, হুঁশিয়ারি অ্যান্ড প্রভিশনারি 3টে ডিপার্টমেন্ট। ওপেনিং স্টক প্রথমে দেওয়া হয়েছে 2005 সালের, এখানে 6,000, 7,000, 3,000, আর পার্সেল দেওয়া আছে, সেল দেওয়া আছে, ডাইরেক্ট এক্সপেন্স দেওয়া আছে, কিন্তু এখানে ক্লোজিং স্টক দেওয়া নেই। এখন ক্লোজিং স্টক আমাদের ওয়ার্কিং করে বের করে নেওয়া লাগবে। এরপরে আমাদের আরও কিছু সমন্বয় বলছে দ্য টোটাল ইনডাইরেক্ট এক্সপেন্সেস ফর দ্য পিরিয়ড এন্ডিং 30 জুন 2005 সালের, ইনক্লুডিং দোজ দ্য রিলেটিং টু আদার ডিপার্টমেন্ট, অন্যান্য ডিপার্টমেন্ট সহ সব ডিপার্টমেন্ট মিলে ওই কোম্পানিতে ওই বছরে ইনডাইরেক্ট খরচ হয়েছিল 4,200 টাকা অন দ্য টোটাল টার্ন ওভার, যেখানে 84,000 টাকা। 84,000 টাকা টোটাল বিক্রি হয়েছিল, তার টোটাল 84,000 টাকা বিক্রি করতে 4200 টাকা ব্যয় হয়েছিল পুরো ওই কোম্পানিতে। কিন্তু আমাদের এইখানে যে 3টে ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, এই ডিপার্টমেন্ট 3টেতে ব্যয় বিক্রি হয়েছে 12 আর 10, 22 আর 6, 28,000 টাকা।
তাহলে ৮৪,০০০-এর জন্য যদি ৪২০০ টাকা ব্যয় হয়, ২৮,০০০-এর জন্য কত ব্যয় হয়? এটা আমরা দেখব। এটা ওয়ার্কিং। দেখুন সেই ওয়ার্কিংটা ১১ নম্বর যেরকমভাবে করছিলাম আমরা, এই হবে। ৪২০০ আগের অঙ্কে ছিল কিন্তু ৪২,০০০, এখানে একটা শূন্য কম দেওয়া হয়েছে। আর এখানে ছিল ৮,৪০,০০০, একটা শূন্য কমায় ৮২,০০০ বানানো হয়েছে। আর ২,৮০,০০০ থেকে একটা শূন্য কমায় ২৮,০০০ দেওয়া হয়েছে। মোট হয়েছে ১৪,০০০ হয়েছিল আগের অঙ্কে, এবার হয়েছে ১৪০০। ক্লিয়ার? তাহলে অঙ্ক কিন্তু সেম। অ্যালোকেশন অন দ্য বেসিস অফ দ্য সেল। এটা বন্টন করতে হবে সেলস অনুপাতে। এখন সেলস অনুপাত আমরা এখানে অনুপাত দিয়েছি 6:5:3, এই সেলস অনুপাত করে। তো এটা দেখানোর দরকার নেই, আমরা সরাসরি এখানে বন্টন করে দিলাম ৪ নম্বর ওয়ার্কিংয়ে। ১৪০০ টাকা ব্যয় হয়েছে ২৮,০০০-এর জন্য। তাহলে ১৪০০ ভাগ ২৮,০০০ গুণ ১২,০০০, তাতে ৬০০ টাকা আসে। দ্বিতীয়টা ১০,০০০ বিক্রি করে ৫০০ টাকা খরচ হয়েছে, আর ৬,০০০ বিক্রির জন্য ৩০০ টাকা খরচ হয়েছে। ৬০০, ৫০০, ৩০০, এই হলো আমাদের ইনডাইরেক্ট খরচ। ক্লিয়ার? আমরা প্রশ্ন পড়তে পড়তে একটা ওয়ার্কিং শিখে ফেললাম। এখন আসুন আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। এটাই বলছে প্রফিট ইজ ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ইনকাম স্টেটমেন্টে প্রফিট বের করে দেখাতে হবে। তাহলে ইনকাম স্টেটমেন্ট করলাম ৩টে ডিপার্টমেন্টের জন্য, কসমেটিক্স, হোশিয়ারি অ্যান্ড প্রভিশনারি। সেল ৩টে ডিপার্টমেন্টে দেখুন ছিল ১২,০০০, ১০,০০০ আর ৬,০০০। কস্ট অফ গুডস হলো ওপেনিং, পারচেজ। সেক্ষেত্রে দেখুন আরেকটা জিনিস আমি এখানে ভুল করেছি, যেটা সেটা আছে কস্ট অফ গুডস বের করে নিয়ে আসতে হবে আমাদের। কস্ট অফ গুডস তো দেওয়া ছিল না, ক্লোজিং ইনভেন্টরি তো দেওয়া ছিল না, তো ক্লোজিং ইনভেন্টরি বের করে নিতে হবে, ঠিক না? তো ক্লোজিং ইনভেন্টরি একটু বের করি। প্রথমেই লিখলাম কস্ট অফ গুডস সোল্ড। সেলসের থেকে গ্রোস প্রফিট বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড হয়। এই কস্ট অফ গুডস সোল্ড বের করেছি মূলত ক্লোজিং ইনভেন্টরি বের করার জন্য। তো আসুন ক্যালকুলেশন অফ ক্লোজিং ইনভেন্টরি। প্রথমে লিখলাম ওপেনিং যোগ পারচেস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে ক্লোজিং পাওয়া যাবে। ক্লিয়ার? আগের মতোই সেম। তাহলে আমরা এটা কস্ট অফ গুডস ক্লোজিং ইনভেন্টরি পেয়ে গেলাম। এইটা নিয়ে এবার আমাদের কাজ হবে ওপেনিং স্টক যোগ পারচেস মাইনাস ক্লোজিং স্টক বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড, এটা ৭২০০, এটা ৭,০০০, আর এটা আছে ৪৮০০। এখন আসুন সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলাম, গ্রোস প্রফিট বের হলো। ৩টে ডিপার্টমেন্টে কস্ট অফ গুডস সোল্ড, গ্রোস প্রফিট তিনটাই আলাদা আলাদা করে বের করলাম। এটা ৪৮০০, এটা ৩,০০০, এটা ১২০০। এবার অপারেটিং খরচের মধ্যে ডাইরেক্ট খরচ আছে, অ্যালোকেশন সবই দেওয়া আছে, এটা বহাই দিলাম। আর ইনডাইরেক্ট খরচ আমরা যেটা বন্টন করে নিয়ে আসলাম ৬০০, ৫০০, ৩০০ ওয়ার্কিং করে নিয়ে আসলাম ৪ নম্বর থেকে। আর এটা হচ্ছে স্টক রিজার্ভ। স্টক রিজার্ভের কথাটা ওখানে বলেছিল, ও আচ্ছা, এসে 10% স্টক রিজার্ভ, তো সেটা আমরা এখানে দেখাই দিলাম। দিয়ে এরপরে আসুন প্রথমটা লাভ হয়েছে কত বাদ দেওয়ার পরে, নেট প্রফিট ১৬০০, ৪৫০ এবং ১০০ টাকা লস হয়েছে লাস্টেরটা। ক্লিয়ার? তাহলে আমরা একটা পার্ট করতে বলি শুধু ইনকাম স্টেটমেন্ট কমপ্লিট করে ফেললাম, আর ওয়ার্কিংগুলো করলাম। এই ঠিক আছে, দেখুন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ১২ নম্বর পর্যন্ত আজকে অঙ্ক শেষ হলো। আর আগামী ক্লাসে ইনশাল্লাহ ১৩ নম্বর থেকে আবার শুরু করব। আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আর আজকের ক্লাস যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এই ক্লাসটা শেয়ার করে আপনার নিজ টাইম লাইনে রাখুন, এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করুন। আর শেয়ার করে বিভিন্ন গ্রুপে আপনি দিয়ে দিতে পারেন। অনেক অসহায় বন্ধুদের আপনার অনেক বন্ধুরা আছে যারা অসহায়, তারা এই ক্লাসগুলো পাচ্ছে না। যদি আপনি গ্রুপ পেজে দিয়ে দেন তাদের অনেক উপকার হবে। ঠিক আছে, দেখুন ছাত্রদের উপকার করার জন্যই আমি ভিডিওগুলো তৈরি করছি। তো আপনারা যদি সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ আমরা আরও অনেক এগিয়ে যেতে পারবো। আমাদের বইগুলো সবাই কালেক্ট করুন। আমাদের বইগুলো সংগ্রহ করলে আশা করি আপনাদের অনেক উপকার হবে। ঠিক আছে, দেখুন এইভাবে গুছায়ে ফরম্যাট আকারে সুন্দরভাবে সাজায়ে অন্য কোনো রাইটার বই লেখেনি। তো আমি আপনাদের জন্যই এভাবে কষ্ট করে বই লিখে যাচ্ছি, আপনারা আমাকে সহযোগিতা করুন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।